দর্শক, আমি মাসুদ মিশু আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি 5 কর্মদিবসে এই অনুষ্ঠান যমুনার স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। আমরা এখানে কথা বলি সচরাচর সমকালীন পরিস্থিতি, বিশেষ করে রাজনীতি নিয়ে। আপনারা জানেন যে কারফিউ পরিস্থিতির ভিতর দিয়ে দেশ যাচ্ছে, যদিও কারফিউয়ের শিথিলের যে সময় সেটি বেড়েছে। আগামী কাল পরশু কী হবে সেটি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী জানানোর কথা, সেটি আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। এই পরিস্থিতিতে এর আগের পরের যে ঘটনাক্রম সেটি নিশ্চিতভাবে জানা। কোটা আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ায় একটা পর্যায়ে সেখান থেকে বড় ধরনের সংঘাত। পত্রিকার হিসেবে অন্তত 2 শতাধিক মানুষের মৃত্যু, যদিও সেই মৃত্যুর বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু বলা হচ্ছে না। এর পাশাপাশি বিপুল ধ্বংসযজ্ঞ, এইসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। মানুষের প্রথম প্রশ্ন হচ্ছে এই পরিস্থিতি স্বাভাবিক হবে কবে, এবং তার চেয়েও বড় প্রশ্ন কিভাবে এটি স্বাভাবিক হয়, তার জন্য কি করা হচ্ছে, সেসব নিয়ে কথা বলতে চাই। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন abnews24.com এর প্রধান সম্পাদক জনাব সুভাষ সিংহ রায়। দাদা, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ, স্বাগত আপনাকেও। এবং আছেন সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জনাব ইলিয়াস খান। ইলিয়াস ভাই, আপনাকেও স্বাগত। সুভাষ সিংহ রায়, আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, এই এই যে ঘটনাক্রম সেগুলো আমরা জানি, এগুলো নিয়ে আপনারা কথা বলছেন, আমরা কথা বলছি যতটুকু পারি। কিন্তু এখন মনে হচ্ছে যে সরকার এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে মেট্রো রেল বলেন, ডাটা সেন্টার বলেন, অন্যান্য ধ্বংসস্তূপ যেটা হয়েছে সেটি প্রধান অ্যাটেনশনের জায়গা হয়ে গেছে। তো সেটি হতেই পারে, কিন্তু সেজন্য যে যারা মারা গেলেন, কিভাবে মারা গেলেন সেটি তদন্ত সাপেক্ষ, অনুসন্ধান সাপেক্ষ। কিন্তু প্রচলিত ধারণা হচ্ছে বেশিরভাগই মারা গিয়েছেন কোনো না কোনোভাবে সরকারি বা রাষ্ট্রীয় কোনো বাহিনীর গুলিতে। তাদের জন্য শোক প্রকাশ আগে না করে সম্পদের জন্য শোক প্রকাশ, মানে সম্পদ আগে না মানুষ আগে, এটি নিয়ে প্রচণ্ড সমালোচনা হচ্ছে। আওয়ামী লীগও তো একটা জনগণের মাঝ থেকে গড়ে ওঠা দল, সে আওয়ামী লীগের, এবং এর ভিতরে পুলিশ রয়েছেন, আওয়ামী লীগের নেতাকর্মীও থাকতে পারেন, সাংবাদিক আছেন। ফলে সেই মৃত্যুর বিষয়টাকে কি আমরা একটু হালকা করে দেখছি ক্ষমতাসীনরা? একেবারে শুরুতেই যেটাকে বলে বাউন্স বল, জি, আপনি বাউন্স ঠুকে দিলেন। যে আমি অত ভালো ব্যাটসম্যান না, তারপরেও আমি বলি আপনাকে, আপনি কয়েকটি বাক্য গঠনে অসতর্কভাবে হোক, যেভাবে হোক, আপনি ও শব্দ ব্যবহার করেছেন। আওয়ামী লীগও জনগণের দল। ৭৬ বছরের যে দলটি পদার্পণ করেছে, তার জন্মের ইতিহাস থেকে শুরু করে এ পর্যন্ত তার জন্মসূত্রে পাওয়া যে সংগ্রামী চেতনা, তার যে মানুষের সাথে যে সম্পর্কের জায়গাটি, এটা থেকে সে কখনোই বিচ্যুত হয়নি। অতএব আমি ধরেই নেব যে আপনি অসতর্কভাবে ও শব্দটি ও ব্যবহার করেছেন। এবং এই যে আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার যে ৪২-৪৩ বছরের ধরে পথ চলা, সেটা শুধু মানুষেরই জন্যে। তিনি ৬ বছর নির্বাসিত জীবন শেষ করে বাংলাদেশে এসেছিলেন জীবনের ঝুঁকি নিয়ে, এবং নিউজিক পত্রিকা তার সাক্ষাৎকার দিয়েছিল তিনি আসার মাত্র 5 দিন আগে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি এত ঝুঁকি জেনেও বাংলাদেশে যাচ্ছেন কেন? সে বলছে, আমি বঙ্গবন্ধুর কন্যা, তার অসমাপ্ত কাজ করবার দায়িত্ব আমার রয়েছে, আর মহৎ কাজ করতে গেলে ঝুঁকি নিতেই হয়। আমি জানি আমার জীবন ঝুঁকিপূর্ণ। কতবার তিনি জীবনের মৃত্যুর মুখোমুখি? 19 বার। তা এক্ষেত্রে আপনি দেখবেন যে এই অশুভ শক্তির কবল থেকে রাষ্ট্রকে মুক্ত করবার জন্য ঠিক ক্রমাগত তার লড়াই চালিয়ে গেছেন। আপনি যদি এই প্রশ্নটা আমাকে প্রথমেই না করতেন, তাহলে আমি এই কথাগুলো হয়তো বলতাম না। এবং এই যে সহিংসতা, জঙ্গিদের নির্মূল করা এবং সন্ত্রাসীদের পরিকল্পিত নাশকতা, সেটাকে রুখে দেওয়া, এটা তিনি সবসময় করার চেষ্টা করেছেন এবং করেছেন, এবং তার ইতিহাসও রয়েছে। এখন মানুষ হত্যা যারা করলো, তাদের বিরুদ্ধে তার অবস্থান তো খুব পরিষ্কার। এবং তিনি, আপনি খেয়াল করে দেখবেন যে এই ছাত্রীদের প্রতি তার অনুভূতির জায়গাটি, সহানুভূতির জায়গাটি আমরা আমাদের ছাত্র জীবনের একেবারে গুরুত্ব থেকে 80-র দশকের প্রথম থেকে দেখে এসেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বারবার ছুটে এসেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে বারবার গিয়েছেন,
সমগ্র বাংলাদেশে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তিনি যে রাজপথে ছিলেন সেটা এই আন্দোলন এই শিক্ষার্থী ইনফ্যাক্ট দেখেই নাই। এটা এই শিক্ষার্থীরা তো অনেক অজানাও রয়ে গেছে। এবং এইটা বলতে পারি যে এখন যে সরকারি দল আওয়ামী লীগকে বলা হয় তাদেরও অনেকে দেখেননি। সেইটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ঘটনা, এবং তারা বুঝতেও চাচ্ছেন না অনেক ক্ষেত্রে, যে কারণে এই ব্যত্যয়গুলো দেখা দিয়েছে। আমি আপনাকে একটু কথা খোলা করে বলি, মাননীয় প্রধানমন্ত্রী 17 তারিখে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে স্পষ্ট করে বলেছেন ছাত্ররা নিরাশ হবে না, তারা উচ্চ আদালত থেকে ন্যায় বিচার চাবে। আচ্ছা মিশু, আপনি আমার বলেন, আপনি কিন্তু লেখাপড়ার দিক থেকে কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়ে অনেক উন্নত, আমি এটা স্বীকার করে নিয়ে বলছি। আপনি আমার বলেন তো, এই দ্বন্দ্বটা শুরু হলো কোথা থেকে, কিসে নিয়ে দ্বন্দ্ব? 2018 সালে নিয়ে তো মনে হচ্ছে সরকার এবং শিক্ষার্থীরা খুবই কাছাকাছি একটা জায়গায়। একেবারে আমি বলি ব্যর্থতা কোথায়, একটা শেষ করে দেবো জায়গায়, যে আসলে কি কোটা ছিল? 2018 সালে পরিপত্র জারি করার পরে কোনো কোটাই নেই, তাহলে কোটা নিয়ে এত ঘোটাঘুটি কেন হলো? একটা ভুল বোঝাবুঝি ওই জায়গায় উচ্চ আদালতে, অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের একটি বেঞ্চ সেটা ওটাকে বাতিল করলো। কার পরিপত্র? আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পরিপত্র বাতিল করেছিল নির্বাহী আদেশে, তার বিরুদ্ধে। তাহলে সরকারের বিরুদ্ধে এই সিদ্ধান্ত, এই রায়, সরকার খাতে খাতে কিন্তু আদালতে গেল এবং এটা স্থিতি অবস্থায় আসলো। তাহলে মানে কোটা ছিল না? তাহলে এত মানুষ হত্যাকাণ্ড, এত মানুষের জীবন ক্ষয় এবং খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। আর আপনারা কিন্তু বলেছেন যে এখানে কার গুলিতে মারা গিয়েছে, কীভাবে মারা গিয়েছে, এটা তো তদন্তের সাপেক্ষে ব্যাপার। আপনি কি নিশ্চয়ই আপনি গণমাধ্যমের একজন দায়িত্বশীল ব্যক্তি হিসেবে দেখেছেন যে কিভাবে মানুষ হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে, এবং দল মত নির্বিশেষে মানুষ এটা দেখেছেন, এবং টার্গেট কিলিং কীভাবে হয়েছে ভয়ঙ্করভাবে, এবং পুলিশ যেভাবে হেনস্থা করা হয়েছে। আপনি বলেন তো, সাধারণ ছাত্রদের সাথে পুলিশের কোনো দ্বন্দ্বের জায়গা ছিল? আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা 14 দিন যাবৎ যেই সংগ্রামটা করেছে, আপনি কি বলতে চাচ্ছেন তাহলে এটা কারা করেছে সেটা দিবালোকের মতো স্পষ্ট তারা কারা? এটা যারা 2018 সালে ঘটিয়েছে। তাহলে যারা 2000 যদি আপনার কথা শতভাগ সত্যি যদি হয়, তারা যদি করেও, তাহলে রাষ্ট্রের নাগরিককে, রাষ্ট্রের সম্পদকে নিরাপত্তা দিবে কে? তার দায়িত্বটি কার? রাষ্ট্র নিরাপত্তা দিবে, এবং রাষ্ট্র মানে শুধুমাত্র সরকার না, জনগণ আছে, রাজনৈতিক দলগুলো আছে, সবাই এটা করবে। যেমন এখন সাধারণ মানুষ মনে করে যে রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে নানান রকম ব্যত্যয় ছিল বলে এরকম ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা পৌঁছে পারিনি, এই যে এটা বলছে। কিন্তু খেয়াল করে দেখবেন 2012 সালের যদি আপনি খেয়াল করে দেখেন, এই যে মিশরের যে একটি আরব বসন্ত হয়েছিল, হোসনি মোবারকের বিরুদ্ধে যখন ছাত্ররা যখন যেই রাজপথে নেমেছিল, সেটা ছিনতাই করলো কারা? ইসলামী ব্রাদারহুড। এবং সেটা কি ওখানকার ছাত্র সমাজ থেকে বুঝতে পেরেছিল? লিডারশিপ ছিল না। এবং যে ভয়ঙ্করতার দিকে মিশরকে নিয়ে গেল, সেটা কি এখন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন? আমাদের এখানে এই ব্যত্যয়টা ঘটেছে সেখানেই, এবং ক্রমাগত উস্কানি দেওয়া হয়েছে। এবং আপনি কি চিন্তা করতে পারেন, বলছে নির্বাহী আদেশ লাগবে। উচ্চ আদালতে কোনো বিচার থাকা অবস্থায় নির্বাহী আদেশের কোনো সুযোগ আছে কিনা? আবার এমনও বলা হয়েছে, আগে তো রায় পরিবর্তন হয়েছে, বলা হচ্ছে যে কাদের মোল্লার ফাঁসির ক্ষেত্রে বলা হয়েছে, কাদের মোল্লার সময় রায় পরিবর্তন হয়নি, আইন পরিবর্তন করতে হয়েছিল, কেননা রাষ্ট্রপক্ষে আপিল করার সুযোগ ছিল না, সেটাই আইন পরিবর্তন করা হয়েছিল। নানান রকম এই ব্যত্যয় ঘটানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক আমার মাস্টারমশাইদের হাতে যখন ছিল, ততক্ষণ পর্যন্ত কি কোনো সংঘর্ষের জায়গা তৈরি হয়েছে, কিংবা এরকম ভয়ঙ্করতার দিকে গেছে? আপনি বলছেন যে তৃতীয় একটা পক্ষ এসে আন্দোলনকারী, এবং বাংলাদেশের মানুষ জানে, তাকে চেনে, কেন এই যে 28 অক্টোবর কারা করেছিল? আপনি আমাকে বলেন 2013 থেকে 2015 তো আপনি খুবই যৌক্তিক মানুষ, ফলে তদন্তের আগে এটা আইন শৃঙ্খলা বাহিনী বের করুক নিশ্চয়ই, তারপরে এবং তাদের আসলে নিশ্চয়ই জনগণ সেটি নিয়ে বরং খুশিই হবে আপনি যদি প্রকৃত অপরাধী যারা তাদেরকে বের করতে পারেন। স্যার, আপনার কাছে একটু আসতে চাই, সুভাষদা যে জায়গায় আলোচনাটাকে নিয়ে গেলেন, যে যা হয়েছে সেখানে খানিকটা ব্যর্থ হয়েছে সেটা যেমন সত্যি, এর পাশাপাশি এর পিছনে বড় একটা অনেক কিছু খেলাধুলা হয়েছে দাদার দাবি অনুযায়ী। প্রশ্ন হচ্ছে যে এই খেলাধুলা বা এই সহিংসতা যারা ঘটালো, সেইটা তো সরকারের গোয়েন্দা সংস্থা বলেন, আওয়ামী লীগের মতো একটি বড় দল, তাদের একটা রাজনৈতিক দূরদর্শিতা আছে। মানে বঙ্গবন্ধু যখন বাংলাদেশ শব্দটি উচ্চারণ করেছে, তখন বাংলাদেশ নামক রাষ্ট্রটি জন্মই নেয় নাই। ফলে সেই দলটি এটি যদি বুঝতে না পারে, সেটিও কি দলটা কি আসলে ঠিকঠাক আছে, নাকি দলের ভিতরেও নানা ধরনের দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে? এটা আপনাকে ধন্যবাদ। এবং আমার দুই সহ আলোচক ইলিয়াস ভাই এবং সুভাষ সিংহ রায়, সুভাষের সাথে আলোচনা করার একটা সুবিধা হলো
সুভাষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একদম এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 83 সাল থেকে 82 সাল থেকে ধরে একদম প্রায় 40 বছরের ইতিহাস সব জানে। এখন অনেক কথাবার্তা আছে যেগুলো বলা যায় না, অনেক কথা আছে বলা যায়। আমাদের টেকনিক্যাল কিছু টার্ম আছে আমাদের ডিসিপ্লিনে, ড্রামাটার্জি, ব্যাক স্টেজে কিছু ড্রামা হয়, ফ্রন্ট স্টেজে কিছু ড্রামা হয়। তো ব্যাক স্টেজে ড্রামাগুলো সবসময় দেখা যায় না, কিন্তু সেগুলা কাজ করে। এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে সমস্ত কাজগুলো হয়েছে তার সব কিছু বিশ্ববিদ্যালয়ের ভিতরেই থাকতো। যেমন আপনার বুধবার পর্যন্ত কিন্তু সবই ঠিক ছিল, বৃহস্পতিবার পর্যন্ত সবই ঠিক ছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়, দুইটা বিশ্ববিদ্যালয় যেহেতু কাছাকাছি, তাদের ভাইস চ্যান্সেলর সাহেবরাই হোক আর প্রশাসন হোক, তারা কিন্তু যে কোনোভাবে সকাল বিকাল দুপুর রাত্রি একটার পর একটা মিটিং করে কিন্তু তারা কিন্তু নিয়ন্ত্রণের ভিতরে রেখেছিলেন। এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক কেপিআই আছে, আপনি জানেন যে মেট্রো রেল স্টেশন এবং আশেপাশে আরও অনেকগুলো কেপিআই আছে, যে গুরুত্বপূর্ণ স্থাপনা আছে, কোথাও কিন্তু একটা ঢিলও চোরা হয় নাই। কিন্তু আপনি যখন 76 ইয়ার্স ওল্ড, 76 বছর বয়সের একটা পুরানো রাজনৈতিক সংগঠন, সেই সংগঠন থেকে যখন এমন কিছু কথাবার্তা আসলো যে কথাবার্তাগুলা এই জেনারেশনের ছেলেমেয়েরা নিতে পারে নাই, এই জেনারেশনের ছেলেমেয়েদেরকে বোঝার জন্য যে রাজনৈতিক নেতৃত্ব এবং লিডারশিপের দরকার ছিল, সেই জায়গাটাতে ঘাটতি তো অবশ্যই আছে। এবং আপনি দেখেন এই সেখানে কি আমার দরকার ছিল বাইরের লোকজন যে ছিল ক্যাম্পাসে গিয়েছে সেটা তো স্পষ্ট দেখাই যাচ্ছিল। আমরা তো পারতাম সেটাকে ম্যানেজ করে নিতে। আপনি যদি বলেন ঢাকা এই যে ছাত্রদের সাথে এনগেজ কিন্তু আমরা হয়ে গেছিলাম ছাত্রদের সাথে। আপনি আমাদের 4টা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবকে, আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, তাদেরকে এরা তো রাজনীতি করে করে এই জায়গাতে আসছে। এদেরকে যদি আপনি দায়িত্ব দিতেন, এরা কিন্তু এটা প্রবলেমটা সলভ করে ফেলতে পারো, কারণ এটা আমাদের ছেলে মেয়ে, আমাদের ছাত্রছাত্রী। সেটা না করে আপনি করলেন কি, এই জেনারেশনের একটা ছেলে মেয়েদেরকে, এই জেনারেশনটাকে আপনি হেয় এবং তুচ্ছতাচ্ছিল্য করলেন। এবং হেয় এবং তুচ্ছতাচ্ছিল্য করার পিছনে যে কাজটা হলো, সেই কাজটা হলো একটা বৃহত্তর রাজনৈতিক সংগঠন, যে সংগঠনের সাথে এদেশের অস্তিত্ব জড়িত, যে সংগঠনের নেতৃত্বে এদেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালিত হয়েছে। এই রকম একটা জায়গা থেকে যখন আপনি তুচ্ছতাচ্ছিল্য স্বরে কথা বললেন, অথবা এমন কিছু কথা বলেন যে কথাগুলোকে মিসরিপ্রেজেন্ট করা যায়, বিকৃত করা যায়, এরকম কিছু শব্দ, কিছু ওয়ার্ড যখন বলেন, তখন তো ছেলেমেয়েরা সেটা নিতে পারে নাই। আচ্ছা, সেটাও না হয় বললেন, কিন্তু তারপরে আপনি যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে বাহির থেকে লোক ঢুকিয়ে দেওয়ার যে বিষয়টা, যে কারণে আপনি বাহির থেকে যদি আপনি লোক ঢুকিয়ে দেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এই যে সব দিকে রাস্তাঘাট খোলা, এটা তো কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। সেখানে যদি হন, আমরা তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে তারা যথেষ্ট কথাবার্তা বলছিল, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলরকে ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, কই আমরা তো কোনো কিছু মনে করি নাই, আমরা তো সামাল দিচ্ছিলাম। কিন্তু আপনি হঠাৎ করে এই জিনিসটা করতে গেলেন কেন, যে ফু দিয়ে উড়িয়ে দিব বা এটা করবো ওইটা করবো? এটা তো একটা বড় রাজনৈতিক সংগঠনের কাজ হতে পারে না। তাই মূল কথাটা হইলো যে রাজনৈতিক সংগঠনের ভিতরে মুখোমুখি করা হয়েছে এবং এটা করা হয় না, এবং এটা করলেন, করার পরে তো এটা সামাল দেওয়া দরকার ছিল, সামাল তো দিতে পারলেন না। আপনার এতগুলো এমপি, আপনার এত সংগঠিত শক্তি, আপনার একটা পলিটিক্যাল পার্টি তো পৃথিবীর যে কোনো দেশের জন্য রাজনৈতিক দলগুলো কিন্তু একটা সম্পদ, এটা $1 ট্রিলিয়ন দিয়ে কেনা যায় না, কারণ এই রাজনৈতিক দলগুলোর হাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বর ব্যানগার্ড তারা। একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রধান দায়িত্ব হলো রাজনৈতিক দলগুলা। এই রাজনৈতিক দলগুলা ডাক দিলে 50 লক্ষ মানুষ একদিনে 2 দিনের ভিতরে চলে আসে। আপনি কথা বলার সময় আপনি একটু হিসাব করে কথা বলবেন না? আপনি শিক্ষকদের সম্বন্ধে তুচ্ছতাচ্ছিল্য করেন, আপনি ছাত্রছাত্রীদের সম্বন্ধে তুচ্ছতাচ্ছিল্য করেন, লোকজনদেরকে সেখানে পাঠিয়ে দিবেন, এবং বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা তো নিয়ন্ত্রণের ভিতরেই ছিলাম। আমি আপনার পয়েন্ট পেয়েছি, তার মানে জিনিসটিকে আরো আগে সমাধান করা যেত যদি আরেকটু ম্যাচিউরলি একটু ম্যাচিউর ভাবে যদি আপনি হ্যান্ডেল করতেন। এবং আমার বিশ্ববিদ্যালয়ের ভিতরে তো অনেক শিক্ষক আছে যারা মুভমেন্ট থিওরি পড়ায়, আমরা তো মুভমেন্ট থিওরি পড়াই ক্লাসে, মুভমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় পলিটিক্যাল সায়েন্সে সেখানে পড়ায়, আমার ডিপার্টমেন্টে পড়ায়, মুভমেন্ট কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, মুভমেন্ট কিভাবে কন্টেইন করতে হয়, সেগুলো তো আমরা অনেক সময় জানি। আমি আপনাকে একটু থামাই, ইলিয়াস ভাই, আপনি নিশ্চয়ই পুরো আলোচনা শুনছেন। এই পুরো আলোচনার সঙ্গে বিএনপি নামক যে বৃহৎ রাজনৈতিক দল, যারা প্রধান বিরোধী দল বলে দাবি করে, আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে ক্ষমতায়, টানা 4 দফা, তার আগে বিএনপিও 2বার ক্ষমতায় ছিল। ফলে বাংলাদেশের মানুষের, আমাদের যে দ্বিদলীয় রাজনীতি, তাতে বিএনপি একটা বড় রাজনৈতিক শক্তি হওয়ার কথা। পুরো আন্দোলন নিয়ে বিএনপির অবস্থানকে আপনি কিভাবে দেখেন? বিএনপি শুরুতে বললো এই আন্দোলনে তাদের সমর্থন আছে, কিন্তু তারা এটার সঙ্গে আবার সক্রিয়ভাবে নাই। আবার পরিস্থিতি যখন একদমই উত্তপ্ত হলো, তখন কি সেখান থেকে বিএনপি
এই কোটার আন্দোলনকে একটা চূড়ান্ত রাজনৈতিক আন্দোলন বা স্টেপ ডাউন শেখ হাসিনা এরকম একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে আবারও ব্যর্থ হলো? না, এখানে ব্যর্থতা সফলতার বিষয় না। আপনাকে ধন্যবাদ আমাদের এই সহ আলোচক। আসলে বিরোধী দল তো সুযোগ নিতে চাইবেই, যেটি উনি ডাইরেক্ট বলেননি, ইনডাইরেক্ট বলেছেন। বিরোধী দল তো সুযোগ নিতে চাইবেই। গত 15 বছর ধরে যে ধরনের শাসন চলছে, বিএনপি তো এটা মেনে নিতে পারছে না। তারা বিভিন্ন সময় আন্দোলন করেছে, নানা কারণে আন্দোলনে ব্যর্থ হয়েছে। এবং ব্যর্থতার কারণে এখনও আপনি দেখেন যে ছাত্ররা সব কিছু করলো, এখন বিএনপির সব নেতাকর্মী সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে। সেই পুরনো কৌশল, দমিয়ে রাখার কৌশল, যে আন্দোলনটা যে স্ফুলিঙ্গ সৃষ্টি হয়েছিল কিন্তু এই দমিয়ে রাখার কৌশলের কারণে সাধারণ ছাত্রদের মুভমেন্টকে তারা ন্যূনতম গুরুত্ব দেয়নি এবং তুচ্ছ তাচ্ছিল্য করেছে। আমরা দেখেছি যে ছাত্ররা যত আন্দোলন করেছে দেশে কিন্তু সফল হয়েছে। আপনি দেখুন 69 গণ অভ্যুত্থান, তারপরে ভাষা আন্দোলন, ছাত্রদের নেতৃত্বে যে আন্দোলনগুলো হয়েছে সবগুলো কিন্তু সফল হয়েছে। 90 গণ আন্দোলন, দাদাও ছিলেন, উনিও ছিলেন, আমরাও ছিলাম, সবাই আমরা দেখেছি সফল হয়েছে। এবারও কিন্তু তারা সফল হয়েছে, যদিও এর মধ্যে অনেক ক্যাজুয়ালিটি ঘটে গেছে, অনেক যে ইস্যুতে আন্দোলন সেটা তো অর্জিত হয়েছে, সেটি অর্জিত হয়েছে, বাট বিরাট একটি ক্ষত সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। এবং যে ফিগারটি বলা হচ্ছে আজকে আমি দু একটা গণমাধ্যমে দেখেছি, যদিও গণমাধ্যমে এখন শুধু একটি বিষয়, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, জীবন যে ধ্বংস হয়েছে, এগুলো নিয়ে কোথাও কোনো ন্যূনতম আলোচনা নেই, কারো মধ্যে নেই। আওয়ামী লীগের নেতা, ছাত্রলীগের নেতা, যুবলীগের নেতা যারা গর্তে ঢুকে গিয়েছিল তারা বেরিয়ে কিন্তু বিরোধী দলকে দোষ দিচ্ছে। আজকে নতুন প্রবণতা দেখলাম যে তাদের 15 বছর শাসনকে যারা কি বলা যায় একদম ব্লাঙ্ক চেকে সাপোর্ট করেছে, জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা রংপুরে তারাও নাকি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। তো বিরাট ক্ষতের সৃষ্টি হয়েছে। আপনি যে বিএনপির কথাটা বলছেন, আমি তো এমনি সরাসরি বলি, যেমন বলে যে বিএনপি ক্ষমতা আসার ষড়যন্ত্র করে, অনেক সময় আওয়ামী লীগ নেতারা বলেন, তারা তো ষড়যন্ত্র করে না, প্রকাশ্যে চায় যে আমরা ক্ষমতা আসতে চাই। সুতরাং ছাত্রদের আন্দোলনে তখন বিএনপি মহাসচিব একটি কথা বলেছিলেন যে আন্দোলন শেষ পর্যন্ত, সেটি তো সবসময়ের কথা। তারা তো সবসময় বিভিন্ন প্রোগ্রাম দেয়, সবসময় সরকারের পতন ঘটাতে চায়। কিন্তু এখন আপনি দেখবেন যে এই যে ছাত্রগুলোকে হত্যা করা হলো, এবং অধিকাংশ কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমাদের জন্য খুব বেদনাদায়ক। এসব নিয়ে কারো কোনো কথা নেই এবং একদম ডাইরেক্ট দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখানে পুলিশের জন্য তাদের টাকা দেওয়া হচ্ছে, তাদের দেশ, সেটি ভালো বিষয়, অন্য বাহিনী যারা আহত হয়েছেন। কিন্তু ছাত্র যেসব ফ্যামিলি ক্ষতি হয়েছে, যেসব ফ্যামিলির সন্তান হারিয়েছে, অনেক জায়গায় দেখছি যে অনেক পথচারীও মারা গেছেন, কিছু কিছু জায়গায় এরকম খবর মারা গেছে, পুলিশ মারা গেছে, হ্যাঁ অবশ্যই মারা গেলে না সেটি পুলিশ মানে যেমন দাদা একটি বলেছে পুলিশকে হেনস্থা করা হয়েছে, পুলিশকে হেনস্থা করেছে, ছাত্রদের হেনস্থা করা হয়নি। এত ছাত্র মারা গেল, তাদেরকে হেনস্থা করা হয়নি। যাই হোক, আমার কথা হচ্ছে এটি একটি সঠিক বিচার করা উচিত, যে কথাটি উনি বলেছেন, আপনিও বলেছেন আগে, প্রকৃত দোষীরা তাদেরকে চিহ্নিত করতে হবে। আগেই যদি আমি দোষী বানিয়ে ফেলি যে এটা বিএনপি করেছে, জামাত করেছে, বিএনপি 28 অক্টোবরে যে সমাবেশ করেছিল, সাউন্ড গ্রেনেড মারার পর কিন্তু বিএনপি একদম বিচ্ছিন্ন হয়ে গেছে, আর কিন্তু উঠে দাঁড়াতে পারেনি, আন্দোলন করতে পারেনি। এর মধ্যে এত শক্তি তারা সঞ্চয় করলো যে পুরো ঢাকা শহর অচল করে দিল। আপনি প্রথম নামালেন ছাত্রলীগ, পারলেন না, তারপরে নামালেন যুবলীগ, তা পারলেন না, তারপরে বিভিন্ন অস্ত্রধারী যেগুলো আমরা পত্রিকা কল্যাণে কিছু কিছু পত্রিকা এসে পারলেন না, তারপরে নামালেন কি বিজেপি, পারলেন না, শেষ পর্যন্ত আর্মি নামিয়ে আপনাকে এটা দমন করতে হয়েছে। আপনার গোয়েন্দা সংস্থা কোথায়? আবার একজন, আমি জানি না, কালকে না পরশু দেখেছি পত্রিকায় বলা হয়েছে যে 50,000 শিবির ক্যাডার নাকি এগুলো করেছে। 50,000 শিবির ক্যাডার এত শক্তি সঞ্চয় করলো, কোথায় বসে? গোয়েন্দা সংস্থা কোথায় ছিল? আর শিবির ক্যাডার আমরা তো জানি যে জামাত, শিবির বা অন্যান্য যে বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, তারা একটি বাসায় বসে কথা বললে সেটি গিয়ে অনেকে গ্রেপ্তার করা হয় যে তারা একটি সলা পরামর্শ সভা করেছিল। সুতরাং এগুলো রাষ্ট্রের বিরাট ব্যর্থতা। আসলে আমি ইলিয়াস ভাই আপনাকে থামায় একটা বিরতি নিই। দাদা, এই বিএনপির আন্দোলন নিয়ে এটা ঠাট্টা করেই আপনারা এবং এমনকি গণমাধ্যমে অনেকে বলে ঈদের পরে আন্দোলন। তো ধরেন এই 15 বছরে 30টি ঈদ, এমনকি 28 অক্টোবরও বিএনপি পারল না। এবার হঠাৎ এত শক্তি, মানে শক্তি নেগেটিভ অর্থে এই পরিমাণ
যা যা আপনারা বলছেন ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড সেটি করার শক্তি বিএনপি কোথায় পেল? এই শক্তি কি কেবলই অভ্যন্তরীণ? কেউ কেউ বলছে এর সঙ্গে তৃতীয় কোনো একটা পক্ষ জড়িত। তৃতীয় পক্ষ মানে কি সেটা অভ্যন্তরীণ কোনো তৃতীয় পক্ষ না বাইরের তৃতীয় পক্ষ? আপনাদের পূর্বাভাস কি সেটি নিয়ে বা পর্যবেক্ষণ কি সেটি নিয়ে কথা বলবো দর্শক। তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক স্বাগত একবার। আমরা কথা বলছি সমকালীন পরিস্থিতি নিয়ে, যে এই পরিস্থিতি কিভাবে স্বাভাবিক হবে। সুভাষ সিংহ রায় আছেন আমাদের সঙ্গে। দাদা, জানতে চাচ্ছিলাম যে এই যে বিএনপিকে এতদিন আপনারা ঠাট্টা করে বলতেন যে ঈদের পরে আন্দোলন, এইবার বিএনপি যেহেতু আপনি বলছেন যে কারা এটা করেছে সেটা চিহ্নিত, এত শক্তির উৎস কিভাবে হলো? এটা কি কেবলই অভ্যন্তরীণ শক্তি নাকি এর সঙ্গে কোনো? আচ্ছা, ইলিয়াস খানের সাথে আমার সম্পর্ক তো দীর্ঘদিনের, তো মাঝে মাঝে তার কথায় আমি খান খান হয়ে যাই। তা একটা কথা খেয়াল করে দেখবেন যে তিনি অনেকগুলো কথা এখানে বলেছেন যে ব্ল্যাঙ্ক চেক দিয়েছে জাতীয় পার্টি আওয়ামী লীগরে। আপনি এইবার নির্বাচনের আগে গণমাধ্যমে কিংবা পত্রিকায় দেখা যায়নি, মানবজমিন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন GM কাদের। তিনি বলেছেন বিদেশিদের দিকে তাকিয়ে আছি, তারা সফল হলে আমরা সফল হব। এবারে কোটা আন্দোলন, কোটা সংস্কার কিংবা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, সেই সময় তিনি বলেছেন যে মুক্তিযুদ্ধ কোটা হচ্ছে সংবিধান বিরোধী। অতএব কি ব্ল্যাঙ্ক চেক দিয়েছে নিশ্চয়ই ইলিয়াস খান ভাই জানেন ভালো করে। একটা কথা বলি যে ওই যে ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে, আমরা যেন এই ভ্রান্তি বিলাসে না পড়ি। ভ্রান্তি বিলাসে পড়লে, আমি জেসিন্ডা আর্ডেনের সাথে আমার একটা ব্যক্তিগত কথাবার্তা বেশ কয়েকবার হয়েছে, নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আমাকে বলেছেন যে আমি চিন্তা করতে পারি না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো সামলান কি করে। আমার দেশ এত বড় একটা দেশ, এত অল্প জনসাধারণ, তাই মাঝে মাঝে আমি সামলাতে পারি না। তার ছবি তো সবসময় টাঙিয়ে রাখা উচিত। তা আপনি এটা খেয়াল করে দেখবেন, আপনি যদি বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে হিসেব করেন 8ম বৃহত্তম জনসংখ্যা, আর আয়তনের দিক দিয়ে 138তম। অথচ এই শেখ হাসিনার গত 15 বছরে আপনার যত উন্নয়নের সূচক 1 থেকে 10-এর মধ্যে আপনি অন্তত 5টা পাবেন। অতএব এই যে অগ্রগতি দৃশ্যমান। আর মাননীয় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করে যে কথাগুলো বলেন, সেই কথাগুলো আমরা সবাই শুনি। তিনি সমস্ত আহতদের এবং নিহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন। এখন ওই কথাটা ইলিয়াস খান ভাই যখন শুনতে পায় না, তখন আমার একটু কষ্ট লাগে। কিন্তু তাদের সঙ্গে তো আজকে দেখলাম শিক্ষামন্ত্রী হাসপাতালে গেছেন, কিন্তু আপনার নিহত যেসব পরিবার তাদের পাশে কেন? আপনি দেখবেন না কাল পরশু। এখন তো এগুলো অনেক রকম ক্ষত রয়ে গেছে, অনেক রকম এখনো ঝুঁকিপূর্ণ কিছু কিছু জায়গা রয়ে গেছে। এটা আমাদের স্বীকার করতে হবে। বিএনপি এত শক্তিশালী হলো কিভাবে? বিএনপি শক্তি নাই। বিএনপি তো ওপরে ওপরে ভর করলে সেই শক্তির জায়গাটা তৈরি করে, সেটা হচ্ছে যুদ্ধাপরাধী দল। আওয়ামী লীগের বোঝা উচিত ছিল যে তারা অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষ করে যুদ্ধাপরাধীর বিচার, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার। এটা কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক একটা বাধা সবসময় ছিল। এবং জাতিসংঘের মহাসচিব বান কি মুন পর্যন্ত ফোন করেছিল যে অমুক ব্যক্তিকে ফাঁসি দিয়েন না, এরকম করা যাচ্ছে না। তা সেটা তো মাননীয় প্রধানমন্ত্রী শোনেননি। তিনি তার আইন আদালত যে প্রক্রিয়া গেছে সেই প্রক্রিয়া গিয়েছেন। এখন একটু আগে বললেন যে আর্মি দমন করতে নামানো হয়েছে। আর্মি কিন্তু দমন করতে নামানো হয়নি। আর্মি পরিবেশ, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক নৌবাহিনী, বিমান বাহিনী, তাদেরকে এই রাষ্ট্রের নিরাপত্তার যে জন্য বেসামরিক সরকারকে, প্রশাসনকে সহায়তা করার জন্য তারা নেমেছেন। এবং কোনো রকম উত্তেজনার পরিবেশ তৈরি হয়নি। এটা কিন্তু বরাবর গুরুত্বপূর্ণ অর্জন। সেই জায়গায় আপনি একটা কথা আমি শুধু বলি, আমাদের মাঝে মাঝে আমি নিজে প্রশ্ন করি, আমরা কি এই জেনারেশনকে বুঝতে ভুল করলাম, নাকি এই জেনারেশন আমাকে বুঝতে ভুল করলো, নাকি দুটোই হলো? না না না, দুটোই হলো না। কোনো রকম একটা ফাঁদে পড়লাম। যারা ফাঁদ তৈরি করেছে, স্টিং অপারেশনের মতন, আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছুই দক্ষতা অর্জন করেছেন এই বয়সে। স্টিং অপারেশন, সেই স্টিং অপারেশনে কি ফেলা হয়েছে? কেননা এরা চোখের সামনে দেখলাম অশুভ শক্তি তাদের পায় তারা। এখন এইটা বলতে গেলে মিশু আমাকে কি তদন্ত করে বলতে হবে, কিংবা আমার বিশ্ববিদ্যালয়ের মাস্টারমশাই তাকে তদন্ত করে বলতে হবে কারা এই হত্যাকাণ্ডের পিছনে দায়ী? 30 জন সাংবাদিককে হত্যা করা হয়, 3 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, 50 জন সাংবাদিক আহত হয়েছে। এমন কোনো গণমাধ্যমের গাড়ি নাই সে গাড়ি আক্রান্ত হয়নি। এগুলো ছাত্রদের কাজ।
আমি বিশ্বাস করি না, দাদা আমি দেখলেও বিশ্বাস করবো জি না। স্যার আমি আসবো, আমি একটু ইলিয়াস ভাই আপনার কাছে, এই যেহেতু সাংবাদিকদের কথাই আসলো, ধরেন নৃশংসতার নানা রকম রূপ আমরা দেখেছি, শিশুদের মৃত্যুর খবর আমরা দুটো দৈনিক প্রথম আলো দুটো বক্স করে ছাপিয়েছে। আবার আপনি যদি এর বিপরীতে দেখেন যে গাজীপুরের মেয়রের পিএসকে যেভাবে মেরে উল্টো করে টাঙ্গিয়ে রেখেছে, সেটাও তো একটা নৃশংসতা, বিভৎসতা। এবং ছাত্রলীগের 15 জন ছেলেকে কিংবা 6 থেকে ফেলে দেওয়া কিংবা হয়েছে, চট্টগ্রামে ছাত্ররা যেভাবে ফেলেছে। ছাত্রলীগকে ফেলা হয়েছে, কিংবা যাত্রাবাড়িতে যেভাবে পুলিশকে রাখা হয়েছে, অথবা রংপুরে যেভাবে প্রকাশ্যে একটা ছেলেকে, একজন শিক্ষার্থীকে গুলি করা হয়েছে, এই বিভৎসতা হঠাৎ করে কেন গেল? এই আন্দোলনটা তো 1 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কিছু হয় না, তারা তো মিছিল নিয়ে শাহবাগ থেকে বাংলা মোটর হয়ে কারণ বাজার, ফার্মগেট পর্যন্ত, তখন তো পুলিশ বাধা দেয়নি। 15-16 তারিখে আসলে কি হলো? ছাত্রদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল, শুধু এই কোটা আন্দোলন কেন্দ্র করে তা না। ধরুন ছাত্রলীগ যখন মুখোমুখি দাঁড়িয়ে গেল, এবং গত 15 বছর ঢাকা তিনি আছেন, তিনি ভালো বলতে পারেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যেভাবে রাখা হচ্ছে, সাধারণ ছাত্রদের, এবং দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন করছে সব কিন্তু সাধারণ ছাত্র, কারণ অন্য কোনো সংগঠন কিন্তু আসলে নেই। যেন আমাদের সময় দাদাও আছেন, তিনি আমাদের সিনিয়র ছাত্রলীগের নেতাদের মধ্যে রয়েছে না, না, আছে, সেটাই আন্দোলনে অনেক ছিল, বাট সমন্বয়কদের মধ্যে ছাত্রলীগের বেশ প্রতি যে কয়েকজন রয়েছে। ক্ষোভ, এবং ছাত্রলীগের সভাপতির বক্তব্য আমি দেখেছি, এই যে সাবেক পুলিশের আইজি ছিলেন বেনজির সাহেব, তিনি যেন উদ্ধতভাবে কথা বলতেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির কথা বলছেন আপনি? না, না, সেন্টার সভাপতিও, তার বক্তব্য আমি বিভিন্ন সময় দেখেছি, কারণ টিভিতে অন্য কিছু দেখানো হতো না, তাদের দেখানো হতো এবং পুলিশ কি অ্যাকশনে যাচ্ছে সেগুলো দেখানো হতো। ছাত্রদের কি বক্তব্য, ছাত্ররা কি চায়, এগুলো খুব কম দেখানো হয়েছে, এক পর্যায়ে কিন্তু খুব সেন্সার করা হয়েছে নানাভাবে। আপনি মিডিয়ার লোক সরাসরি লোক হিসেবে আপনি আরও ভালো জানেন। তো ছাত্রদের ক্ষোভ ছিল আসলে, আমি মনে করি ছাত্ররা শেষ পর্যন্ত একদম আনরুলি হয়ে গেছে। আপনি দেখবেন যে 69-এর গণ অভ্যুত্থানে আসাদুজ্জামানের মৃত্যুর পরে 3 জন মন্ত্রীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, এবং ওই আগরতলা যে ষড়যন্ত্র মামলা, সেটি ওই ট্রাইব্যুনালের যিনি প্রধান ছিলেন তার বাংলো জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এবং 90 আন্দোলনে আমরা দেখেছি, বা ওই ছাত্ররা ক্ষুব্ধ হলে, যেমন এরশাদ পতনের আগে মতিঝিলে ছিল যুব ভবন একটি, সেই যুব ভবনটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আল্লাহ ভবন, আল্লাহ ভবন। তারপরে কারণবাড়ির একটা ছিল জনতা ভবন, জনতা টাওয়ার, সেটি কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ছাত্রদের ক্ষোভ ছিল। হয়তো এর সঙ্গে যেটি বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে হয়তো কোনো শক্তি যোগ দিয়েছে, হয়তো দিতে পারে, আমি জানি না, বাট মূল ক্ষোভটা ছিল ছাত্রদের। এবং রংপুরে যে ছাত্রটিকে যেভাবে হত্যা করা হয়েছে, এরপরে আসলে কোনো ছাত্র স্বাভাবিকভাবে থাকতে পারেনি, ইভেন গার্ডিয়ানরাও পারেনি, তারাও নামার চেষ্টা করেছে। সম্মিলিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এটি। একটু আগে স্যার বলেছেন, খুব আসলে যথার্থই বলেছেন, যে ছাত্রলীগের বাংলাদেশের সব আন্দোলন তাদের বড় একটি স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে, আপনি দেখুন ছাত্রলীগের সভাপতির রূপ আজকে ভাঙচুর করে ফেলা হয়, এবং ছাত্রলীগ, এবং নিশ্চয়ই আপনি অনেক দেখেন বিভিন্ন কলেজে, বিভিন্ন হলে ছাত্রলীগকে কীভাবে বের করে দেওয়া হয়েছে, এটা তো আমরাও প্রত্যাশা করি না, কিন্তু সেটি ঘটেছে, কারণ সাধারণ ছাত্রের অনেক ক্ষোভ আছে। এমন অবস্থা বিশ্ববিদ্যালয় করা হয়েছে, আমাদের বিভিন্ন সময় পত্রিকায় দেখি, এবং দেখবেন যে প্রত্যেকটা গণতান্ত্রিক বা আন্দোলনে দেখবেন যে হেলমেট, তারা এত হেলমেট ব্যবহার করে কেন, এই জিনিসটা আমি বুঝি না। যেমন স্কুলের কোমলমতি শিক্ষার্থী একবার আন্দোলন করেছিল, সেটি নিরাপদ সড়কে, তখনও কিন্তু হেলমেট মাথায় দিয়ে আসলো। এই প্রশ্নটা আমি দাদাকে করতে চাই, তিনি এক সময় ছাত্রলীগের নেতা ছিলেন, হেলমেটটা কেন এত ব্যবহার প্রশ্ন আমরা দাদা করবো। আমরা একটু আমানুল্লাহ স্যার কাছে। স্যার, আপনার যে বিষয়টা, যে একটা তৃতীয় শক্তি ঢুকে সহিংসতা করেছে, এটা সুভাষ দা যেরকম বলছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলছেন, এখন এই আবার দেশের ভিতরে শক্তিটাকে দাদারা আইডেন্টিফাই করছেন, সেটা বিএনপি, জামাত, তাদের কথা বলা হচ্ছে, পুলিশ বা গোয়েন্দা প্রধানও সেরকম কথা বলছেন। আপনারা কি মনে করেন যে সমাজবিজ্ঞানের যে ধারাই গত কয়েক বছরের যা কার্যক্রম, এবং তার সঙ্গে বাংলাদেশের জিও স্ট্র্যাটেজিক লোকেশন, আন্তর্জাতিক কোনো সংশ্লিষ্টতাও কি থাকতে পারে, কিংবা সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায়? আমার কাছে যে জিনিসটা মনে হয় যে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তিও থাকতে পারে। এই সবসময় যে তৃতীয় শক্তি থাকবে, চতুর্থ শক্তি থাকবে না, তা তো হইতে পারে। এবং তৃতীয় শক্তি যদি, বাংলাদেশের যে মুভমেন্টগুলো হয় এবং যে মুভমেন্টের যে ইতিহাস, সেই ইতিহাসে তৃতীয় শক্তির যে জয়নিংয়ের যে ইতিহাস, সেটা তো আছেই। আপনি যদি সুযোগ করে দেন, তাহলে তৃতীয় শক্তি তো সেখানে যাওয়ার চেষ্টা করবে। চতুর্থ শক্তি হতে পারে জিও পলিটিক্সে আমাদের যে অবস্থান, এবং আমাদের সাম্প্রতিক সময়ের আমাদের যে অর্জন, এবং আমাদের যে সমস্ত মুভমেন্ট, সেটাকে নিয়ে কেন্দ্র করেও চতুর্থ শক্তি একটা জিও পলিটিক্যাল প্রেশার থাকতে পারে। এবং সেটা নিয়ে এখন এই মুহূর্তে একদম কনক্রিট কথা বলা যাবে না। তবে
আমি এই যে এই হতাশার জায়গাটা এবং তৃতীয় শক্তি ছাড়াও আরও যে কোনো শক্তি থাকতে পারে সেই জায়গাটা একটু ক্লিয়ারিফাই করি আমি। আধুনিক রাষ্ট্রে এখন দেখা যাচ্ছে, কালকেও এটা আমরা আলোচনা করছিলাম, যে রাষ্ট্রের সিকিউরিটিটা এনশিওর করবে যদি আপনি হিউম্যান সিকিউরিটিটা এনশিওর করতে পারেন। কালকে এটা নিয়ে আলোচনা হচ্ছিল। আপনি স্টেট সিকিউরিটি এনশিওর হবে ওয়ান্স ইউর হিউম্যান সিকিউরিটি ইজ এনশিওর্ড, এবং আলটিমেটলি গ্লোবাল সিকিউরিটি এনশিওর হবে। তাহলে আপনি হিউম্যান সিকিউরিটিটা এনশিওর করার জন্য কি করতে হবে? আপনাকে দারিদ্রতা বিমোচন করতে, মানুষের ভিতরে অর্থনৈতিক ইকোনমিক ভালনারেবিলিটিটা সমাধান করতে হবে, এমপ্লয়মেন্টটা বাড়াতে হবে, এবং একটা জাস্ট এবং ইকুইটেবল সোসাইটি আপনাকে তৈরি করতে হবে। আপনি যখন চোখের সামনে দেখতেছে এই জনগণ, এখানে প্রায় 8 থেকে 9 কোটি বাচ্চা 14 থেকে 29 বছর বয়সের, যেখানে আপনার 30-40টা দেশের জনসংখ্যা, টোটাল জনসংখ্যা 9 কোটি হবে না, 90 মিলিয়ন। তারা যখন চোখের সামনে দেখতেছে যে এক একজন সাবেক কর্মকর্তা হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে, কালকে সকালে তার নাম ঘোষণা হচ্ছে, পরের দিন সেই এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছে দেশের বাইরে, তখন তার ভিতরে এক ধরনের হতাশা জন্ম নিচ্ছে। আমি বছরে 3 লাখ 4 লাখ গ্র্যাজুয়েট বের করি, তার চাকরির ব্যবস্থা আছে বিসিএসে 4,000, আর আছে হইলো বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে 25-30 হাজার। তার এমপ্লয়মেন্টের কী অবস্থা, ইনফ্লেশনের যে অবস্থাটা, সেটা কিন্তু তারা চোখের সামনে দেখছে। এইরকম একটা অবস্থার ভিতরে দেখে তাদের ভিতরে যে হতাশাটা তৈরি হচ্ছে, এবং সে তো একটা নিউ জেনারেশন, সে তো 60s অথবা 70, 80s, 90s জেনারেশন না, জেনারেশন জি, জেন জি বলা হচ্ছে। তাকে তার যে ইগোটা ডেভেলপ করে গেছে, আপনি সেই ইগোটাতে আঘাত করছেন। সে একই সঙ্গে দেখছে যে একটা গ্রুপ এখান থেকে টাকা পয়সা এরকম কাজ করছে একটা শ্রেণীর ভিতরে, এবং শ্রেণীর ভিতরে এত ডিফারেন্স আপনার, এবং একটা পাওয়ার এক্সারসাইজ হচ্ছে, একটা ইউনিডাইমেনশনাল সোসাইটি তৈরি হয়ে গেছে। একটা মাল্টি ডাইমেনশনাল সোসাইটি হওয়া দরকার ছিল, মাল্টি কালচারাল হওয়া দরকার ছিল। মুক্তিযুদ্ধের চেতনার যে প্রধান যে মূল মন্ত্রগুলো ছিল, সেই মূল মন্ত্রগুলো থেকে প্রধান 2-1টা জায়গা থেকে আমরা সরে আসছি। আমাদের আছে, কিন্তু আমি প্র্যাকটিসে আমি সেই জায়গাটা থেকে সরে আসি, সেটা তার চোখের সামনে দেখতে পাচ্ছে। এইরকম দেখার পরে তারপরে যে একটা প্রবলেম সলভ করা হয়ে গেছে 2018 সালে, সেই সলভটা সঠিকভাবে হয়েছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু হয়তো গিয়েছিল। সেটা ডিপ্রিস থেকে বের করে নিয়ে আসার পিছনে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি থাকতে পারে, আমি সেটা বলি না যে থাকতে পারে না, তা না, কিন্তু আনলেস অ্যান্ড আনটিল আপনি এই হিউম্যান সিকিউরিটিটা এনশিওর না করেন, এমপ্লয়মেন্টটা যদি আপনি না জেনারেট করতে পারেন, আপনি এমডিজিতে আমরা এত ভালো করেছি এমডিজিতে, কিন্তু এসডিজিতে কিন্তু আবার পিছিয়ে যাচ্ছে। একটা বিরতি নেই তাহলে। আপনি তো সংকটের গোড়ায় হাত দিয়েছেন, এখন যে পরিস্থিতি এটা কিভাবে স্বাভাবিক হবে সেই প্রসঙ্গে আমরা একটু কথা বলবো। এর পরের অংশে দর্শক আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়, আমরা একটু পরে ফিরবো। দর্শক বিরতির পর স্বাগত। একবার আমরা কথা বলছি পরিস্থিতি স্বাভাবিক হবে কিভাবে। আমরা একটু ওপাশ থেকে শুরু করি। ইলিয়াস ভাই, এই অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক আসলে কিভাবে হবে? এক ধরনের আস্থার সংকট হয়েছে, এবং পরিস্থিতির উদ্রেক যেখান থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেখানে আবার আন্দোলনকারী অর্থাৎ বৈষম্য আন্দোলনকারীদের ফিরতে হবে, ক্লাস শুরু করতে হবে। ছাত্রলীগের নেতাকর্মী যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তারাও বিশ্ববিদ্যালয়ে ফিরবে। তাদের সহাবস্থানটা কিভাবে নিশ্চিত করা যাবে? এটা মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ভালো ভূমিকা নিতে হবে, শিক্ষক আছেন, অন্যান্য যে স্টাফ আছেন তাদেরকে ভালো ভূমিকা নিতে হবে। আর জাতীয় পর্যায়ে সবার মধ্যে ঐক্যমত্য হতে হবে। যেমন রাষ্ট্রীয় যে বিষয়গুলো, রাষ্ট্রের স্বার্থের বিষয়ে সবাই ঐক্যমত্য হবে। আমাদের এখানে কিন্তু এই জিনিসটার সংকট রয়েছে। আপনি দেখবেন আমাদের পার্শ্ববর্তী দেশেও নানা কিছু নিয়ে বিরোধ আছে, কিন্তু দেশের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থের বিষয়ে তারা কিন্তু ঐক্যমত্য। কিন্তু এই রাষ্ট্রে কোনো কিছুতে ঐক্যমত্য নাই, কোনো কিছুতে ঐক্যমত্য নাই। যেমন এখনও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি, আবার বলা হচ্ছে বিপক্ষের শক্তি। একদল অমুককে সাপোর্ট করে, একদল জামাত 96-এ আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে, তখন খুব ভালো ছিল, এখন জামাতের খুব দোষ হয়ে যাচ্ছে। এইসব বিষয়ে আসলে একটা ঐক্যমত্য দরকার। আর ছাত্রদের এখন যে কথা একটু আগে আমি বলেছি কিনা আমি ভুলে গেছি, গ্রামগঞ্জের সাধারণ মানুষকে আটক করা শুরু হয়েছে। আমার পাশের গ্রাম, একদম উপজেলা সদর থেকেও 5 কিলোমিটার ভিতরে, সেখানে আমাদের এক ছোটো ফার্মেসি, একটা ফার্মেসি সে বিএনপি করে, তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। গুড সাইন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়, ধরেন প্রাইভেট ইউনিভার্সিটির চিত্র, ওগুলো তো আবাসিক না। যে আবাসিক ইউনিভার্সিটিগুলো কিন্তু বিরাট ভীতির কারণ আছে। কারণ এই যে ছাত্রলীগ যে অপমানিত হয়েছে, বিভিন্ন হল থেকে বের করেছে, লিখে রেখেছে ছাত্রলীগ প্রবেশ নিষেধ, নানা কিছু করেছে। ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, সেন্ট্রাল ইউনিভার্সিটি সবার রুম ভাঙচুর করেছে ক্ষোভ থেকে ছাত্ররা। সুতরাং এই ছাত্ররা যখন আসবে, এবং একটি হলে কারা কি থাকে সবাই কিন্তু সবার চেহারা চিনে, সবাই চিনে, তাই না? সুতরাং এগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ভালো ভূমিকা নিতে হবে। এবং আমি মনে করি
জি, যে ছাত্ররা যাতে নিরাপত্তা বোধ করে। অনেক শিক্ষা ঘন্টা কিন্তু নষ্ট হয়েছে, লক্ষ লক্ষ, এবং টিচারদের কিন্তু আন্দোলন চলছে, আমি জানি না এখন আন্দোলন চলছে, আন্দোলন চলছে। সুতরাং আমি মনে করি শিক্ষার স্বার্থে আমি যত দ্রুত প্রফেসর আমানুল্লাহ, সেক্ষেত্রে একটা বড় ঘটনা তো হচ্ছে, ধরেন আজকে সরকার 31 আগস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্থগিত করেছে, তার মানে কলেজগুলো বন্ধ থাকছে, স্কুলগুলো কবে খুলবে সেটার কোনো নির্দেশনা জুলাই না এখন পর্যন্ত আগস্ট? হ্যাঁ, আগস্টে ফার্স্ট আগস্ট 31 জুলাই পর্যন্ত। 31 জুলাই পর্যন্ত। তারপরে ধরেন স্কুলগুলো কবে খুলবে সেই নির্দেশনা আজকে আসেনি, তার মানে রোববার থেকে হচ্ছে স্কুলও খুলছে না। মাঠে ধরেন সেনাবাহিনী রয়েছে, ফলে মানুষের ভিতরে এক ধরনের আস্থা, বা মানুষ রাস্তায় নামছে, কারফিউ আছে, এগুলো আসলে স্বাভাবিক হওয়ার প্রক্রিয়াটা কি হতে পারে? আমি এখানে দুইটা বিষয়, একটা হলো ধরেন একটা মনস্তাত্ত্বিক ধাক্কা আসছে, এই মনস্তাত্ত্বিক ধাক্কাটা কিভাবে কাটাতে হবে সেটা সরকার ঠিক করতে হবে, তাদেরকে একটা পলিসি মেকিংয়ে এখানে একটা কাজ করতে হবে যে কীভাবে হিলিংটা করবে, ন্যাশনাল হিলিংটা। এখন ব্লেম গেম থেকে বের হয়ে এসে একটা হিলিংয়ের প্রসেসে যেতে হবে। মানুষের মনস্তাত্ত্বিক জায়গাতে কিন্তু কষ্ট পেয়েছে। আর একটা হলো বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসনগুলো আছে সেই প্রশাসনগুলো কম্পিটেন্ট, তাদেরকে দায়িত্ব দিতে হবে, তারা স্টুডেন্টদের সাথে এনগেজমেন্টে যাবে। এখানে কোনো সার্কুলার দিয়ে আজকে খুলে ফেললাম কালকে খুলে ফেললাম তা না, এখানে অনেক কিচ্ছা কাহিনী আছে, ছোটো ছোটো পকেট আছে, সেই পকেটগুলোতে পাওয়ার এক্সারসাইজ হয়, অ্যাবসোলিউট পাওয়ার এক্সারসাইজ হয়, এবং যেখানে অ্যাবসোলিউট পাওয়ার এক্সারসাইজ হয় সেখানে অ্যাবসোলিউট রেসিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা কিন্তু এখনও রয়ে গেছে। সো এইটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু সেই জিনিসগুলো আইডেন্টিফাই করে তারা এই জায়গাটাতে কাজ করতে পারবে। আর একটা হলো এটা মিলিটারি সলিউশন আপাতত হচ্ছে, এটা মিলিটারি কাজ রাষ্ট্রকে সুসংহত রাখা, সেটা ঠিক আছে, আমরা এখন ঠিক আছে, কিন্তু একটা রাজনৈতিক ঐক্যমতের দিকে যেতেই হবে, পলিটিক্যাল একটা সলিউশনে, পলিটিক্যাল কনসেনসাসে যেতে হবে যে আমরা আসলে এই দেশটাকে কীরকম দেখতে চাই, এই রাষ্ট্রটাকে কীভাবে দেখতে চাই, এবং সবাইকে নিয়ে একটা কনসেনসাস ওয়েতে আগানোর যে বিষয়টা সেটা। আর যে কথাটা আমি তুলছিলাম আগে আপনাকে, যে হিউম্যান সিকিউরিটির প্রশ্নটা আমাকে এনশিওর করতে হবে, মানে আপনি যদি নিহতদের ক্ষতিপূরণ, যেটি দাদা বললেন যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে, আহতদের চিকিৎসার ব্যবস্থা, তাদের পাশে না দাঁড়ানো, এই বিষয়গুলো দৃশ্যমান হওয়া জরুরি। এই বিষয়গুলো দৃশ্যমান জরুরি, এই বিষয়গুলো দৃশ্যমান হবে, হয়তোবা সামনে দৃশ্যমান হবে। তার চেয়েও বড় জরুরি হলো রাজনৈতিক ঐক্যমত, কারণ কি এক বৃহত্তর কারণে এইভাবে মানুষ কেঁপে গেল। আমি বুঝলাম তৃতীয় শক্তি আছে, চতুর্থ শক্তি থাকতে পারে, কিন্তু আমি তো দেখলাম ব্যান গাড়ি চালক অমুক, তার যারা মারা গেছে তার একটা ডেমোগ্রাফিক প্রোফাইল আমরা করছি, আমরা করার চেষ্টা করছি, কারা মারা গেছে, বয়স কত, কোথায় কীভাবে হয়েছে, সেইটাকে দেখে যদি আপনি দেখেন, তার মানে কিছু সংখ্যক মানুষ কিন্তু নেমে গেছে এমনি, বা দেখার জন্য নেমে গেছে, বা যে কোনো কারণে হোক, এই জায়গাগুলোকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। কারণ এটা আমাকে মনে রাখতে হবে, শুক্র শনি রবি সোমবার নাগাদ রাজনৈতিক শক্তি আমাদের দেশে কমপ্লিটলি ফেল করে গেছে এই জায়গাটাতে, এটা মনে রাখতে হবে। প্রশাসনও ফেল করে গেছে, এবং ইন্টেলিজেন্সি এবং এজেন্সিগুলোও কিন্তু ফেল করে গেছে। তারা কিন্তু বলতে পারে নাই যে আমার এই পুরা আবদুল্লাপুর থেকে ধরে একদম সাইনবোর্ড পর্যন্ত কেন এই জায়গাগুলোতে হয়েছে, কেন এই জায়গাগুলোতে এরকম অবস্থা হয়েছে, আমরা এই জায়গাগুলোতে আপনাকে সোলিজিক্যালি অ্যাড্রেস করতে হবে। জি দাদা, আপনার পরামর্শ কি, মানে কিভাবে পরিস্থিতি? জাতীয় কবি কাজী নজরুল বলছিলেন, গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্যতা সেটা আছে, এবং বর্তমান প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেটা পাবলিক ইউনিভার্সিটি, তাদের সেই কম্পিটেন্সি আছে। যেমন ইলিয়াস খান ভাইয়ের একটু উস্কানি দিয়ে দিল, বলবো না, খোঁচা দিয়ে দিল, যে বলা হচ্ছে বিপক্ষ শক্তি। তা বিপক্ষ রাষ্ট্রে বিপক্ষ যে শক্তি আছে এটা তো দৃশ্যমান, অতএব এটার জন্য তদন্ত কমিটির প্রয়োজন হয় না। আমি একটা কথা খুব জোর দিয়ে বলি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি হচ্ছেন সারা পৃথিবীতে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আজ থেকে 20 বছর আগে 2004 সালে 21শে আগস্টের যে মর্মান্তিক যে ঘটনা, দুঃখজনক ঘটনা, তাকে হত্যা করার যে চক্রান্ত, তিনি কানের চিকিৎসার জন্য দেশের বাইরে যাননি যতক্ষণ পর্যন্ত এই সমস্ত আহতদের চিকিৎসা করাতে না পেরেছেন, যতক্ষণ পর্যন্ত নিহতদের পরিবারের তিনি একটা ব্যবস্থা করতে না পেরেছেন। এটা তো বাস্তবতা। তিনি বঙ্গবন্ধু দুই কন্যার কোনো সম্পত্তি আছে? তার উত্তরাধিকার সূত্রে তার যে সম্পত্তি 32 নম্বরের বাড়ি ধানমন্ডির এবং টুঙ্গিপাড়ার যে বাড়ি, এটা ট্রাস্টকে দান করে দিয়েছেন। অতএব এই ইতিহাস কিন্তু অনন্য, আমরা সে জায়গায় যাচ্ছি না। আমি শেষ করছি দ্রুত। দৈনিক সমকালে আজকের শিরোনামটা কি, এত প্রাণক্ষয় এত ধ্বংসযজ্ঞ। সেখানে এক জায়গায় বলছে যাত্রাবাড়ি শনির আখড়ার কী হয়েছে, মাইকে উস্কানি দিয়ে মানুষকে খেপানো হয়েছে। উত্তরা আবদুল্লাপুর পুলিশ ছাড়াও ছিল গুলির অন্য উৎস। আবার মোহাম্মদপুর বসিলা সহিংসতার সঙ্গে বাড়ে অচেনা মুখ। আবার বলছে রামপুরা বাড্ডায় বিক্ষোভ স্লোগানে প্রকম্পিত এলাকা হঠাৎ সহিংস। অতএব এগুলো তো এখানে ঘটেছে।
চোখের সামনে ঘটেছে। এবং অতএব মানুষকে এগুলো কিন্তু ঠেকানো বিভ্রান্ত করা যায়নি যাবে না। দাদা, এবং এগুলো ঠেকানো যায়নি। যায়নি, কিন্তু এই মানুষের ভিতরে কিন্তু যে ক্ষোভের জায়গা তৈরি হয়ে আছে, সেটা কারোর উপরে ব্যর্থতার আঙুল দেখাক আর আমার মাস্টারমশাই যেটাই বলুক না কেন, মানুষ কিন্তু মনে করছে এই যেই শক্তি অপশক্তি এই কাজটি করেছে এরা দেশের শত্রু, জাতির শত্রু, অথবা এই সরকারকে সমর্থন দিতে হবে। অথবা এই সরকারই একমাত্র বিকল্পহীন অবলম্বন হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটা তারা মনে করছে। অনেক ধন্যবাদ প্রফেসর আমানুল্লাহ, অনেক ধন্যবাদ ইলিয়াস খান। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, বাংলাদেশ ভালো থাকুক সেই প্রত্যাশায় শেষ করছি। ধন্যবাদ।